চাচ্ছিলাম আবার ইয়েস আমার দুর্গাপুরের দাদাকে নিয়ে বলতে, যে ভিডিওগুলো আমি শুরু করেছিলাম। দুর্গাপুরের দাদা স্টিল প্ল্যান্টে কাজ করে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, তাকে নিয়ে আমি ভিডিওগুলো করছি। আচ্ছা, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট তোমরা বুঝতেই পারছো, প্লিজ অন্য কোনো নাম লিখবে না। দুর্গাপুর দাদার সম্বন্ধে কিছু কথা ইউটিউবে শোনা যাচ্ছিল যে ওর নাকি বাবার দুটো বিয়ে, ও মানে মানুষ হিসেবে খারাপ, হ্যান ত্যান। তখন আমি কিন্তু দুর্গাপুরের দাদার সাথে যোগাযোগ করার চেষ্টাটা করেছি। দাদাকেও আমি বলেছি আপনি আসুন, তারপরে আমার সাথে একটু যোগাযোগও হয়েছিল এবং বলেছিল আমাকে অনেক কিছু বলবে। তারপর সে দুর্গাপুর দাদা কিন্তু যোগাযোগটা আমার সাথে পরে আর করেনি, বলেছে একটু সময় দিন, আমি কথা বলছি আপনার সাথে। সে যেই হোক, হয়তো সে দাদা না, হয়তো সে দাদার জায়গায় অন্য কেউ, দাদার কোনো পরিচিত কেউ। তো সেই দাদা আসলো না। তারপর আমি কিন্তু যেহেতু সেই দাদার নামে কিছু শুনছিলাম, দাদার বাবার সম্বন্ধে কিছু জানতাম না, দাদার বাবার দুটো বিয়ে, হ্যান বিয়ে, কেউ ভিডিও করছিল। তবে একটা কথা আমি জানি, যে মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই, দাদা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই, তার সম্বন্ধে যদি কিছু বলা হয় উনি কিন্তু স্টেপ নিতে পারেন। আচ্ছা, আর আমাদের যে বৌমণি, তো বৌমণি তো সোশ্যাল মিডিয়াতে আছে, তার মানে তার লাইফটা প্রাইভেট না। যখন তুমি তোমার জীবনের তোমার প্রাইভেট লাইফটা পাবলিক করে দেবে, তখন সেখানে পাবলিক দাঁড়িয়ে তোমার লাইফ সম্বন্ধে যেটুকুন তুমি দেখিয়েছ তা নিয়ে কিন্তু প্রশ্নবোধক কোশ্চেন করতে পারে, প্রশ্নবোধক চিহ্ন লাগাতে পারে, এবং সেই পাবলিক লাইফ নিয়ে প্রশ্ন করার অধিকার প্রত্যেকটা পাবলিকের আছে, যদি তুমি জীবনটাকে পাবলিকলি কিছু করে থাকো। সেখানে কিন্তু আইন বলবে আপনি পাবলিকলি বলেছেন, তাই তো পাবলিক আপনাকে বলেছে। কিন্তু এইখানে আমার যে দাদা, যে দুর্গাপুরের স্টিল প্ল্যান্টে কাজ করে, দাদা কিন্তু টোটালি কোনো রকম সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে। তাই ওনাকে নিয়ে যারা ভিডিও তখন করছিল, ওরা বুঝতে পারেনি ওরা কত বড় ভুল ভিডিওগুলি হতে পারে। ঘটনাগুলি সত্য, কিন্তু যেই মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই, তাকে নিয়ে এবং তার নাম বলে তাকে নিয়ে তার এগেইনস্টে কোনো কথা বলাটা কিন্তু প্রচন্ডভাবে ক্রাইম। ইয়েস, আমি সবকিছু জেনে শুনেই বলছি। যে পাবলিকলি আছে তাকে তুমি পাবলিকলি কিছু বলতে পারো, যে মানুষটা টোটালি প্রাইভেট লাইফে আছে, যে সমাজে কোনো জায়গাতে তার লাইফটাকে পাবলিক করেনি, তোমরা তার বাবা বা সে নিজে চরিত্রহীন মাতাল কিনা এই কথাগুলি বলতে পারো না। এবার আসছি মূল কথাতে। তোমাদের তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে দিদি 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 তুমি চুপ কেন। আমি সময় দিয়েছিলাম। আমি কিন্তু ওই আমার যে বৌদিমণি আর বৌদিমণির যে কুট্টি ভাইটা আছে, মানে বৌদিমণির সাথে যে থাকে ভাইটা, আমার ছোট্ট ভাইটা, হ্যাঁ আমারই ছোট ভাই, আপন ছোট ভাই, তো সেই ছোট ভাইটা, তাদের সাথে যোগাযোগ করেছি বলে ভুল, যোগাযোগ করেছি যে তোমাদের, যে আমি কোথাও ভুল বলছি কি না, আমি কোথাও কিছু কোনো জায়গা থেকে, কারণ সবসময় আমি বলি যে আমি রাস্তাটা খোলা রাখি, যে আমার ভুল। আমি প্রথমেই বলেছিলাম যে বৌদিমণির ডিভোর্স হয়নি, এটা নিয়েও ভিডিও প্রচুর নেমেছিল। প্রথম দিনটা আমি উঠিয়েছিলাম যে রেজিস্ট্রি বৌদি দেখিয়েছে, বৌদিমণি আধার কার্ডে নাম চেঞ্জ করেছিল, ওয়াইফ অফ এর জায়গায় ছিল প্রথম, এটাকে ডটার অফ করে বৌদিমণি ভারতীয় আইনকেও ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা আমার ফিরে আসা দেখিয়েছিল। তো তারপর তো বৌমণি আবার কে দিয়েছে অথরিটি, কে দিয়েছে? কেউ দেয় নাই। যদি কোনো প্রোডাক্ট মার্কেটে বিক্রি হয়, সেই প্রোডাক্টটা যদি ঠিক মতো কাস্টমারকে খুশি করতে না পারে, সেই কাস্টমারের রাইট আছে কনজিউমার ফোরামে গিয়ে অভিযোগ করার, যে প্রোডাক্টটা আমি কিনেছি তার ব্র্যান্ড বা তার কিছু ঠিক না। ঠিক তেমনি ওয়াইটিতেও যদি সে যতই অনলাইন হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে একটা তো ওয়াইটির রুলস আছেই, যেরকম রক্ত দেখানো যাবে না, ডেড বডি দেখানো যাবে না, গালাগাল করা যাবে না, গালাগাল করলে $1 দেখিয়ে দেওয়া, এরকম কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম আছে। তাছাড়াও আরেকটা রুল আছে যেটা আমরা অনেকেই জানি না, কোনো কিছু ফেক বা কোনো কিছু ফলস যদি তুমি দেখাও, এটা যদি ওয়াইটির কাছে খবর দেওয়া হয়, খবর জানানো, সেটার এগেনস্টে অনেক স্টেপ কিন্তু ওয়াইটি নিতে পারে, ওয়াইটি নিজে নিতে পারে। হ্যাঁ, এটা আমি এই কদিন বললাম না, একটা মাস রিসার্চ করে পড়া জানতে পারলাম। সে তো পারেই, প্লাস এখানে ভিউয়ার্স হচ্ছে আমাদের পাবলিক, আমাদের কনজিউমার, যাদের দেওয়া ভিউজের দ্বারা আমরা রেভিনিউজ নেই। তার মানে উই আর হিয়ার বাই কি রেসপন্সিবল টু আওয়ার ভিউয়ার্স।
টাকা কি চেয়েছিলাম? টাকা চাইতে লাগেনি, ভিউজটাই টাকা হয়ে আমাদের কাছে আসে। আমরা দেখাতে বাধ্য নই, অবশ্যই বাধ্য, অবশ্যই বাধ্য। রোগ কি নিয়ে? তার থেকে বড় কথা, আমি কি নাম বলেছি? যার সাথে আমার বিয়ে হয়েছিল, আমার পুরনো শ্বশুর বাড়ি, কিছু কিছু লোক নাম বলতে লাগে না। যেরকম আমি কথা বলছি, আমার বৌদিমণি, সে আমার আপন দাদার স্ত্রী, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ওকে? তো সেরকম নাম বলতে লাগে না। কার স্ত্রী, কার বাচ্চা, বাচ্চার জন্য কেউ কিছু করেনি। আচ্ছা, এবার আসছি সিঙ্গেল মাদার, বাচ্চাটা শুধুমাত্র আমার, এই বাচ্চাটাকে আমি বড় করেছি। হ্যাঁ, কোনো মা কোনো বাবা কখনো সিঙ্গেলি বাচ্চা পয়দা করতে পারে না, শুধুমাত্র যদি ওই আইভিএফ দ্বারা যদি বা সারোগেসি তো লাগে, কারণ দুটো জিনিস তো লাগবে। সে কারোর থেকে হায়ার করে হোক, কারোর থেকে বড় করে হোক, দুটো জিনিস লাগবেই একটা বাচ্চা হতে গেলে। সেটা সেই ফুলের ক্ষেত্রেই হোক, মানুষের ক্ষেত্রেই হোক, জন্তুর ক্ষেত্রেই হোক। তাহলে কোনো বাচ্চা একটা সিঙ্গেল মাদার ক্যানট গিভ বার্থ, ওকে? হ্যাঁ, এখন আমি বিয়ে করিনি, আমি এখন আইভিএফ থেকে আমি অন্য কারোর স্পাম এনে আমার ইসে করে কন্ট্যাক্ট করে প্রেগনেন্সি করে বসিয়ে দিচ্ছি। তো তো বাচ্চার সবসময় প্যারেন্টস থাকবে, নোন আননোন আইভিএফ। তাই বাচ্চাটা আমার হয় না, বাচ্চাটা যতটুকুন মার ততটুকুন বাবার। শুধুমাত্র ভারতবর্ষে না, ইন্টারন্যাশনাল ল তো এটা আছে। বায়োলজিক্যাল প্যারেন্ট সবসময় অধিকার থাকে তার সন্তানের প্রতি, সবসময় অধিকার থাকে। কিন্তু এখন এটাই আমি আমার দাদাকে জিজ্ঞেস করব, তাহলে আপনি আপনার সন্তানের প্রতি অধিকারটা কেন জাহির করছেন না? 12 মাস নাই বা রাখলেন, সপ্তাহে 2 দিন কাস্টাডি কেস তো আপনি করতেই পারেন, তাহলে কেন করছেন না? কেন চুপ করে বসে আছেন শুধুমাত্র আমার সেজো কাকুর দিকে তাকিয়ে? সেজো কাকু কষ্ট পাবে, সেজো কাকিমা কষ্ট পাবে, আমি বাড়ির বড় ছেলে, বাড়ির মান সম্মান ডুবাতে পারবো না। দাদা ভাই, কতদিন আর এগুলি করে চুপ থাকবে? বাচ্চাটাকে দেখে তোমার ইচ্ছে করে, বাচ্চাটাও তোমার কাছে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে। বাচ্চাটাকে তুমি শেষ দিনও ভাত মেখে খাইয়ে দিয়েছিলে, আমি জানি, এই খবরটুকু আমার কাছে আছে। তাহলে দাদা ভাই, তুমি বাচ্চাটা, এখন তো 7 ইয়ার্স হয়ে যাচ্ছে, যত বাচ্চা বড় তত বেশি আরো সুবিধা। হ্যাঁ, ফিডিং বেবি অনেক সময় বলে যে না মার থেকে না, এখন তো 7 ইয়ার্স হয়ে যাচ্ছে বাচ্চাটার, এই মেতে না জুনে 7 ইয়ার্স। তাহলে তো অটোমেটিক্যালি সপ্তাহে 2 দিন বাবার সাথে থাকার, সামার ভ্যাকেশনে বা কোনো উইন্টার ভ্যাকেশনে প্যারেন্ট কাস্টাডিতে বাচ্চাটাকে পেয়েই যাবে। দাদা ভাই আর দেরি নয়, এখন আর দেরি নয়, ধর গো তোরা আইনের হাত শক্ত করে ধরো। ইয়েস, তো সেখানে বাচ্চাটা আমার, আমি পেলেছি। কি ছিল রোজগার? বাচ্চাটার জন্য ন্যাপি, বাচ্চাটার জন্য দামি দামি টিফিন বক্স, ওয়াটার বটল, রোজগার কি ছিল? ওই রিসেল মিশর, তাই তো নিজের মুখেই বলেছে, আমার তো কোনো রোজগার ছিল না দামি চশমা কিনে দেওয়ার মতো। আমার বৌদিমণি এক মুখে অনেক কথা বলে, ভুলে যায়। মানুষ যখন মিথ্যে কথা বলে না, সকালের কথাটা বিকেলে ভুলে যায়, বিকেলের কথাটা সকালে ভুলে যায়। সেটাই হয়েছে আমার বৌদিমণির ক্ষেত্রে। এত বেশি মিথ্যে কথা, এত বেশি জ্ঞান দেওয়া, ভুলে যায় বৌদিমণি কখন কি বলেছে, তাই না? আমার দুর্গাপুরের বৌদিমণি, ইয়েস, আমার বৌমণি ভুলে যায়। তো তারপর বাচ্চাটা যখন দুজনে, দাদা ভাই একটা তো ডিভোর্স হয়নি, আচ্ছা, তারপরে বৌমণি বলছে, ও মা গো, ডিভোর্স হয়নি গো, আমি তো অনেক কিছু পেতে পারি, আমি তো কিছু না নিয়ে চলে আসলাম। কি গো বৌমণি, পেটে তো বুদ্ধা নেই, কলেজে উঠে তুমি পড়তে চেয়েছিলে, কিন্তু পড়া ছেড়ে এতদিনের সাথে ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা করতে করতে প্যার আমার হয়ে গেছে খাসা। তো দাদা ভাইয়ের একটা পয়সা, 50 পয়সা দিতে লাগবে না। ইনফিডিলিটি, পরকীয়া লিপ্ত কোনো রমণীর জন্য কোনো রকম এলিমনি পাবে না। এমনকি বাচ্চাটাকে রাখার জন্য বা পালার জন্য সে দাবি বা বাউন্ড বা কম্পালশন সে কোনোদিনও করতে পারবে না। শুধু পরকীয়া নয় ভাই, ভারতীয় আইনকে ঠ্যাঙ্গা দেখিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে। আমি তখনই বলেছিলাম দে আর নট ম্যারিড কাপল। হ্যাঁ, আইনতভাবে এটা কোনো কিছু ভুল না, কারণ লিভ ইন ওরা করতেই পারে যেহেতু ওরা প্রাপ্তবয়স্ক, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা করতে পারবে না। আর যদি করেও থাকে এটা ইল্লিগেল।
তো ওরা লিভ ইন করতে সেটাতে দাদাভাই কিছু করতে পারবে না, এটাতে কিছু করতে পারবে না। ডিভোর্স হতে পারে বা ডিভোর্স দাদাভাই আটকে রাখতে পারে, ওই ডেটে দাদাভাই না গিয়ে আরো ডিভোর্সটা আবার 1 বছর পরে এমন করে, সো দ্যাট ওদের বিয়েটা কোনো অবস্থাতেই লিগেল না করতে পারে, এইটুকুন করতে পারে। টুডে টুমোরো ডিভোর্সটা হয়েই যাবে। যাই হোক, টুডে টুমোরো হতে এটা 5 বছর 6 বছরও আটকে রাখা যায়। আইন যেমন আছে, আইনের অনেক কিছু লুপ হোলও আছে, আইনের অনেক কিছু লুপ হোলও আছে। কিন্তু দাদাভাই তুমি বউকে তো আর নেবে না, তাই বৌমনি ভাবছে আমি অনেক কিছু পাই গো। না গো বৌমনি, যেটুকুন নিয়ে আসার তুমি নিয়ে এসেছো, সবকিছু ধরা পড়ে গেছে। কত ভরি সোনা এনেছো, কি এনেছো? স্ত্রী ধন হয়। স্ত্রী ধনটা কখন হয়? যেটা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে। শ্বশুর বাড়ির কোনো সোনা দানার প্রতি বা কোনো কিছুর প্রতি ওদের পারমিশন ছাড়া তুমি আনতেও পারবে না, তোমার কোনো অধিকারও নাই। এই ক্ষেত্রে কিন্তু তুমি চুরির দায়েও ধরা পড়তে পারো। যে এখন যদি শাশুড়ি মা এসে বলে দেয়, দাদা ভাইয়ের মা, যে এই হারটা তো আমি ওকে দিই নাই, ওকে আমি পড়তে দিয়েছিলাম, এই হারটা আমার ছিল, এইটার ক্যাশ মেমো, এটা আমি ওকে দিই নাই, আমি ওকে পড়তে দিয়েছিলাম। বা দাদা ভাই বলে দেয় ওই গিফট, ওই টাকাগুলি দেখিয়ে, রিসিটগুলি দেখিয়ে, এই গয়নাগুলি আমি বানিয়েছিলাম যে থাক আমার ঘরে অ্যাজ এ অ্যাসেট, আমি কখনই বউকে বলি নাই তুমি এটা নিয়ে চলে যাও বা তুমি পড়ো, তার কিন্তু চুরির দায়ে পড়ে যাবে। দাদা ভাইয়ের হাতে একের পর এক তাস দিয়ে দিয়েছে খুলে খুলে। হ্যাঁ, কিছু নেই না, তুমি ভারতে তুমি কিছু চাইতেই পারবে না, তোমাকে আইন সুযোগ দেয়নি। হ্যাঁ, প্রপার ডিভোর্স হলে তারপরে বিয়ে করলে তুমি সেই ডিভোর্সের আগে এলিমনি তুমি পেতে, এলিমনি দাবি করতে পারতে, বাচ্চার জন্য যেই টাকাটা পাওয়া যায় সেটা তুমি পেতে, যদি তুমি বিয়েটা না করতে। বিয়ে এমনি তো সেকেন্ড ম্যারেজ হয়ে যাওয়ার পরেও কিন্তু নর্মাল এলিমনিটা কেটে যায়, তবে হ্যাঁ বাচ্চার ভরণ পোষণের দায়িত্বটা বাবার থাকে। কিন্তু যেহেতু তুমি পরকীয়া লিপ্ত হয়ে বেরিয়ে এসে পড়েছ, সেখানে হয়তো এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্বটা, এটার সঙ্গে আমার একটু ডাউট আছে কতটুকু তোমার স্বামীর দিতে লাগবে। উনি দিতে এক সেকেন্ডের জন্য না করবে না, কারণ উনি সন্তানকে, নিজের পরিবারের ইজ্জতকে, নিজের মান সম্মানটাকে প্রায়োরিটি দিচ্ছে। দাদা ভাই কষ্ট এটাই পেলাম, তুমি আমার সাথে একটু কথা বললে না, বোন বলে ডাকলে অথচ কথা বললে না। কারণ আমি যখনই আমি থামিয়ে দিলাম ভিডিও করা, যখন আমি শুনতে পেলাম যে তোমার বাবারও কোনো হিস্ট্রি, তোমারও সেই, এখন আরে এইগুলি আমি কি শুনছি, আমি কোথাও ভুল করছি না তো? যদিও আমার একজন দিদি ভীষণভাবে লড়াই চালিয়ে গেছে, হ্যাটস অফ টু হার, ওই দিদি চালিয়ে গেছে লড়াই, আমার খুব ভালো লেগেছে সে দিদির লড়াইগুলি দেখে। থামিনি, এটাই বলে কন্ট্রোভার্সি মানে হচ্ছে একটা ভয়েস, কারোর এগেইনস্টে বলছি উইথ প্রুফ, উইথ প্রুফ। এইগুলি করেছে, সে মানুষ কিভাবে ঠগিয়েছে। কেউ যদি মানুষ ঠগিয়ে রোজগার করে, সেই রোজগারটা যদি আমি আঙ্গুলে দেখে দিই, না তার রোজগারটা যা কিছু করুক, তোমার কোনো অধিকার নেই তাকে ডিফেম করার। আমি এটাও জানি তাকে ডিফেম করা হচ্ছে না, সে যে লোককে ঠগাচ্ছে সেটা লোককে বোঝানো হচ্ছে। তাহলে মিডিয়ার কাজ হয় চোখ খুলে দেওয়া, সেই চোখটা যদি আমি কারোর খুলে দিয়ে থাকি, তাহলে সেখানে আমি কোনো অন্যায় করিনি। তার ভিডিওর বাইরে কোনো কথা, যে বললাম গয়নাগাটি নিয়ে আমি কথা বলবো না, অন্য কিছু নিয়ে আমি কথা বলবো না, কারণ সেটাতে কোথাও না কোথাও একটু ল ব্রেক হচ্ছে, কারণ যেহেতু সেটা ভিডিওতে সে বলে, যদিও সে ভিডিওতে বলেছে তার কাছে কোনো গয়নাগাটি নেই, গয়নাগাটি বলতে তার কাছে কিছু ফলস গয়না দেখিয়েছিল, কিন্তু পরে এখন তো লিস্ট পাওয়াই গেল কি কি গয়না আছে বা এনেছে, তারপরে কিন্তু সে গয়না নিয়ে আর কোনো কথা বিশেষ বলতে পারে নাই। অল্প কিছু কথা বলে আর কিছু গয়না দেখানোর পর, এমনকি যখন ডিভোর্সের লিস্টটা আউট হয়ে গেল, কারণ অলরেডি এটা আমরা সবাই জানি কোর্টে ঝুলছিল, যখন ডিভোর্সের লিস্টটা আউট হয়ে গেল তখনও কিন্তু মুখটা জিপ্ট দেওয়া ছিল, হ্যাঁ আমার দেওয়ার নাকে, না ছোট্ট ভাই 3-4 বছরের ছোট ছেলেকে, কি বা বয়স ছিল যখন আমার বৌদিমণি বিয়ে করে এসেছিল, এই ছোট ভাইটার বয়স ছিল হার্ডলি 16-17। 16 বছরের বয়সের ছেলে তো আর পরকীয়া বোঝে না, প্রেমও বোঝে না। তাহলে এই ভাইটাকে এই প্রেমের দিকে ঠেলে দিয়েছে। হ্যাঁ, এটা ইয়াং তরতাজা যুবককে, প্রথম যৌবনের উষ্ণতাটাকে কাজে লাগিয়েছে আমার বৌদিমণি। এখানে ছোট ভাইটা, সেখানে একটা বাচ্চা ছেলে যখন হঠাৎ করে একটা গরম উষ্ণতা পায়, 20-21 বছরের ছেলেরা ভটাকি যায়, সেটাতে আর বেশি কিছু, তখন তার
কি খাবো ব্যাপার হয়ে যায়, তাই না? আগুনটাকে সামনে রেখে দেওয়া হয়েছে, তো ঘিয়ের অবস্থা তো কাহিল, গলবেই, ঘিটা গলবেই। আর দাদা ভাই তো ছোট ভাই, সোনা ভাই ভেবে, হ্যাঁ, বাড়িতে এক বাড়ির দুই ভাই, সেখানে দাদা ভাই অ্যালাউ করেছে, দাদা ভাই কথা বলেছে। আচ্ছা, তারপর আমার বৌদিমণি এমন অসুস্থ হয়ে গেল, জানো তো, আমার বৌদিমণি রাইট সাইডটা প্যারালাইসিস হয়ে গেল। প্যারালাইসিস হওয়া বৌদিমণি যেইভাবে আমরা যখন রান্না করি, রাইট হ্যান্ড দিয়ে রান্না করি, তোমরা দেখেছো? হোয়াইট পাস্তা এইভাবে দুধের মধ্যে, কারণ এটাতে ঘুট পাকাতে হয় না, তাই ময়দাটাকে এইভাবে করে স্টিয়ার করাটা। তারপরে রান্না করার পরে মনে হলো এখন যদি শরীর খারাপ ওয়ার্ডটা না বলি তাহলে ভিউজটা কালকে থেকে আরো কমে যাবে। যদিও ভিউজটা সেই 1.5 লাখ 2 লাখ থেকে 14K চলে এসেছে। এটা বিষয় আগেই আমি থাকাকালীনই এসেছিল, ডিসেম্বর থেকেই 10K করেছিল। আর ওরা বলেও দিয়েছে ওদের 5K এর বেশি ভিউজ লাগে না, কারণ 5K ভিউজটা ছিল ওদের জেনুইন ভিউয়ার্স যখন আগে ভিডিও করতো, যখন কিনা আমার দাদা ভাই যেটা ভালো মানুষ, একটা শিক্ষিত, একটা ভালো র্যাঙ্কে চাকরি করা একটা অভিজ্ঞ ব্যক্তি ছিল, তার একটাই ডিফেক্ট ছিল, তার বয়সটা তার স্ত্রীর থেকে বড়। তার একটাই ডিফেক্ট ছিল, সে তার স্ত্রীকে প্রচন্ডভাবে বিশ্বাস করে স্ত্রীর হাতে টাকা দিয়ে দিত, সেটা বাচ্চাটা টিউশন টিচারের টাকাই হোক, বা কাজের লোকের বেতনই হোক, বা যা কিছু কেনারই হোক। তার থেকেও বড় ছিল আমার দাদা ভাইয়ের বাবা, মানে আমার কাকু, বড় কাকু, খুব ভালোভাবে এদেরকে, মানে আমার বৌমনিকে প্রচন্ড ভালোবাসত, এবং সমস্ত টাকা পয়সা দিয়ে আমার কাকু আমার এই বৌদিকে সাহায্য করত, এবং সেই কাকু সেই বৌদিকে সাহায্য করত, এবং ছেলে কোনো যদি কিছু বউর মানে ইসে না করতে পারে, বউয়ের কি বলবো এটাকে, বউয়ের যা চাহিদা মেটাতে না পারে বা না মিটায়, তাহলে সেখানে কাকু শ্বশুর হয়েই সব টাকা পয়সা মিটিয়ে দিত। দেখেছ, যেই বাড়িতে একটা এরকম মৃতপ্রায় অসুস্থ রোগী আছে, সেই বাড়িতে ট্রিটমেন্ট করানোর জন্য বাইরে যাওয়ার কথা ছিল 3-4 মাস। এটা নর্মাল ক্ষেত্রে হয়, যে কোনো রোগে 3 মাসের জন্য প্রায়োরিটি দেয়, তারপর ডাক্তার দেখানোর জন্য বাইরে রোগ দেখানোর জন্য প্রায়োরিটি দেওয়া হয়। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু রোগী দেখাতে গেল না, যদিও কিনা ওই লোকাল হসপিটালে দেখিয়েছে, কিন্তু প্রথমে বলেছিল আসার পরে যখন বাইরে যাবোই তাহলে লোকাল হসপিটালে দেখানোর কোনো দরকার নেই। যেহেতু পাবলিক এভাবে দেখতে চাইছিল, শুনতে চাইছিল অসুস্থতার কাহিনীটা, যেহেতু অসুস্থতার কাহিনীটাই মূল কাহিনী, কখন কে না আবার বাড়ি চলে আসে, তখন তো আর বুঝতে পারিনি যে পুরো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে এইভাবে লোকরা জেগে যাবে। হ্যাঁ, এইভাবে জেগে ভাবতে পারিনি যে জাগো জাগো গ্রাহক জাগো, জাগো দুর্গাপুর জাগো, এইভাবে যে জেগে যাবে সেটা কিন্তু ভাবতে মানে কল্পনারও অতীত ছিল, তাই না? তাই সেই জাগার পর দেখানোর জন্য সেখানে লোকাল হসপিটালে গেল, কারণ যার কারণ কিচ্ছু না, নাথিং, যাওয়ার কারণ একটাই, পাবলিককে দেখানোর জন্য। রোগটা আমার মিথ্যে ছিল না। আমি বলছি না যে রোগ হয়নি, আমি বারবার বলছি ওভারি সিস্ট ইজ আ কমন ডিজিজ অফ এনি ফিমেল। ওভারি সিস্ট, এন্ডোমেট্রিয়াম, এই রোগগুলি যে কোনো মহিলাদের মোটামুটি থাকে। ফাইব্রয়েড, এগুলি কমন থিং। ওভারির সিস্ট অনেকের থাকে, কিছু কিছু সিস্ট থাকে কোনো কি বলে এটাকে, ওদের নন ফাংশনিং, মানে থাকে আছে, কিছু ব্যাপার না, এটা হবে চলে যাবে, এটা কোনো ব্যাপার না। কিছু কিছু সিস্ট খারাপ হয়ে গেলে, বড় হয়ে গেলে, পেইন টেন শুরু হয়, মেয়েদের এক্সেসিভ ব্লিডিং হয়, তখন অপারেশন করে সিস্টটাকে ফেলে দিতে লাগে। আর কিছু কিছু সিস্ট এমনি থাকতে লাগে। তো ওই সিস্ট হয়তো ছিল, হয়তো নয়, হয়তো ছিলই। আর হয়তো কিডনিতে স্টোনটাও সেম থিং, ওটাও জল টল খাইয়ে অনেক সময় একদম গুরু গুরু করার জন্য মেশিন আছে, বা মেশিন যদি নাও লাগে বের হয়ে যাওয়ার জন্য, ইউরিনের সাথে বের করার জন্য নানা রকম মেডিসিন আজকালকার দিনে তৈরি হয়েছে। এই দুটো অসুখ ছিল না আমি বলছি না, এই দুটো অসুখ ছিল, কিন্তু দুটো অসুখের সাথে দূর দূর তক ওই মরণাত্মক রোগটার কোনো সম্পর্ক ছিল না। কিছু কিছু লোক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে কোনোদিনও কি কোনো জায়গায় বলেছি এই মারণাত্মক হয়েছে? মুখে বলতে লাগে নাই, থাম্বনেল গুলিতে এরকম ভাবে দেওয়া হয়েছে, জানি না কদিন আর বাঁচবে, জানি না এই বাচ্চাটার জন্য প্রে করো, তার কাছে তার মাকে ফিরিয়ে দিতে পারি, এই বাচ্চাটার মা যেন বাচ্চাটার কাছ থেকে কোনদিনও চলে না যায়, বাচ্চাটার মা যেন বাচ্চার কাছে থাকতে পারে, এইরকম ভাবে কথাগুলি বলা হয়েছে। তারপর আবার জোর গলায় বলছে আমার কি অসুখ হয়েছে, আমার কি রোগ হয়েছে।
সত্যি মানুষের চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, এখানে তো আমার বৌমনি চোরের মা না, ডাকাতের মায়ের বড় গলা। না না, আমার সোনা বাচ্চাটাকে আমি খারাপ কিছু বলবো না, ছোট্ট বাচ্চা, আমার ভাইয়েরই তো ছেলে, আমি তাকে খারাপ বলবো না। এই বাচ্চাটার জীবনটাও শেষ, এটাকেও পরীক্ষা নাটা দিয়ে অ্যাডভান্স পরীক্ষা বলে একটা কিছু করিয়ে চলে এসেছে। আজকে 3 ডিসেম্বর, নভেম্বরের লাস্ট, ডিসেম্বর জানুয়ারি শেষ, 2 মাস ফিনিশ। বাচ্চাটার না পড়াচ্ছে কোনো স্কুলে, না দিচ্ছে কোথাও। শিলিগুড়িতে যাওয়ার সময় সেরকম অবস্থা হয়েছিল। তো আমার এই বৌমনির নিজের চাহিদা, নিজের শারীরিক মানসিক চাহিদা মেটানোর জন্য নিজের বাচ্চাটাকেও একদম শেষ করে দিচ্ছে। এমনকি কোনো অবস্থাতেই আমার দাদা ভাই কোনো স্টেপ নেবে না, বা আমার কাকাবাবু কোনো স্টেপ নিতে পারবে না, কারণ বাড়ির একটা না, বাড়ির বংশের 2টা ছেলে এই বৌদিমণির কবওয়েব, মাকড়সার জালে জড়িয়ে আছে। তাই এই জালটা থেকে 2টো বাচ্চাকে বের করে আনলে 2টো বাচ্চার একটা বোধহয় ভালো থাকবে না, কারণ ছোট বাচ্চারা তো থাকতে পারবেই না, আর সেখানে মা ছাড়া। আর সেখানে আমার যে কুট্টি ভাইটা আছে, সে কুট্টি ভাইটাও মানে বৌদির প্রেমে এমনই হাবুডাবু যে মানে তার জীবনে হয়তো আর অন্য কোনো মেয়ের আশা বা অন্য কোনো মেয়েকে আনা বা তার জীবনে একটা সুস্থ জীবন যাপন করা, সেটা হয়তো সম্ভব হয়তো হবে না। তাই এই 2টো সন্তানের দিকে তাকিয়ে আমার কাকুরা বা বাড়ি বড় কাকু, মেজো কাকু, ছোট কাকুরা কোনো কিছুই করতে চাইছে না বা করতে পারছে না, কারণ বাড়ির 2টো মানুষ যদি, 2টো লোক যদি আটকে থাকে ওই জায়গাটাতে, তখন কিন্তু কিছু করা আর যায় না, তাই না? তাই ওরাও কিন্তু সেইভাবে আর কিছু করতেই পারছে না। সত্যি কত রকম বড় বুদ্ধি, কত রকম গেম আমার বৌদি খেলেছে। সবসময় বলেছে আমার বাবা ভীষণ সৎ মানুষ। হ্যাঁ, আমিও খবর নিলাম এবং খবরে শুনলাম, মানে প্রত্যেকটি মানুষ বলেছে ওনার বাবা প্রচণ্ড ভালো মানুষ। তো সেই বাবার সন্তান হয়ে এইরকম মানে এতটা ডিপলি খারাপ কাজ করার মতো কি করে মানসিকতা দিল? চারিদিকে মিথ্যা বলে, চারিদিকে মিথ্যা কথা বলে, চারিদিকে মিথ্যা কাজ করে, একদম ওই যে বান্টি আর বাবলি। হ্যাঁ, আমার এই বাবলি বৌদি আর আমার এই বান্টি ভাই, হ্যাঁ, বাবলি বৌদি আর বান্টি ভাই যে এইভাবে চারিদিকে জাল ছড়িয়ে রেখেছে, একের পর এক কাহিনী, একের পর এক লোক। বললাম না, ওইখানে শিলিগুড়ির স্কুল টিচাররা, প্যারেন্টসের মানে প্যারেন্টসরা যোগাযোগ করেছিল, সব কিছু করেছিল। আমি খালি আমার দাদার কথা ভেবে চুপ ছিলাম। একটা বাড়ির মানে বাবলি বৌদি অসুস্থ, কিন্তু সে বাবলি বৌদির অসুস্থ জায়গাতে ডাক্তার ট্রিটমেন্ট বাইরে গিয়ে না করিয়ে সেখানে ঘরের মধ্যে গ্যাস ওভেন কেনা হচ্ছে, দামি খাট কেনা হলো, এত সুন্দর ঘরে ভাড়া নেওয়া হলো। রোজগারের এটা কি, সোর্সটা কি? কিছুই তো না। রোজগারের সোর্সটা হচ্ছে পাবলিককে উল্লু বানায়া গোল তুমি খিলায়া, পাবলিক আমার উল্লু রে, ও পাবলিক আমার উল্লু রে। হ্যাঁ, পাবলিককে উল্লু বানিয়ে দিনের পর দিন মিথ্যাচার করে, দিনের পর দিন গোল খাইয়ে আমার বাবলি বৌদি বান্টি ভাইকে নিয়ে ভালোভাবেই গুল ছেড়ে উড়াচ্ছে। অবাক লেগেছিল যখন কিছু কিছু মানুষ না জেনে, না শুনে, না বুঝে উল্টাপাল্টা ভিডিও করছিল, অবাক। তবে আমি আমার সেই দিদিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে দিদি এতটুকুন ভাবে গার্ডস না হারিয়ে দিনের পর দিন যেমনভাবে সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলগুলি নিউজের মতো করে খবর দিয়ে দেয়, সেভাবে খবরগুলি দিয়ে গেছে। আমার সত্যি খুব ভালো লেগেছে। তবে আমি এখনো আমার দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। দাদা ভাই, আমি চাই আপনি কথা বলুন, প্রয়োজন হলে আমি দুর্গাপুরে আসতে পারি, কোনো ব্যাপার না। আমি রাজস্থানে গেছিলাম, আমি শিলং গুয়াহাটি গেছিলাম, তাই দুর্গাপুরে আসতে, আমারও দুর্গাপুরে প্রচুর জানাশোনা লোক আছে। দুর্গাপুরে আমার প্রচুর আমি যে রাজস্থানে গেছিলাম ওখানে অনেক লোকের সাথে মানে দেখা হলো, ওদের সবারই বাড়ি আছে, অরিজিনাল বাড়ি আছে। তো এমন আমার জানাশোনা অনেক আছে। আমার ওঠার জায়গা, থাকার জায়গা, খাওয়ার জায়গা অসুবিধা হবে না। দাদা ভাই, আপনি যদি বলেন আমি দুর্গাপুরে আসতে পারি, কিন্তু কথা হচ্ছে আপনাকে আমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? আমি কিন্তু ওয়েট করতে 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 চুপ ছিলাম, তারপরে বাধ্য হলাম মুখটা খুলতে। আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। এবার আসছি, দেখো গ্যাস ওভেন কেনা, তারপর দেখো এই যে মিথ্যাগুলি না, নিজের মিথ্যাগুলি নিজেই কিন্তু খুলে দিল। হ্যাঁ, ঠান্ডাতে চুলটা ফেলে দিয়েছিল, চুল ফেলে দেওয়াতে
ব্যাপারটা ভালো হয়েছে। সিনক্রেটটা আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা একমাত্র নিবেদিতার থেকেই চুরি করা হয়েছে। ব্যাপার থিমটা, প্রত্যেকটা থিম চুরি করা হয়েছে, কিন্তু সত্যটা তো সত্য, মিথ্যাটা তো মিথ্যাই হয়। সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা। কদিন আর রান্না, আমি আগেই বলেছিলাম ডিসেম্বর এসেছে, 10 থেকে 15 দিন ধরে রান্না শুরু করবে। হ্যাঁ, তারপরে যে সবসময় নিজের জন্য বাঁচতে চেষ্টা করে, কখনোই অন্যের জন্য না। বাচ্চাটা কি ভালোবাসে, বাচ্চাটা কি খেতে চায়, সেটা নাকি ইম্পর্টেন্ট না, সেটা নাকি প্রায়োরিটি না। সবসময় বলে নিজের ভালোটা নিজেকে বুঝতে লাগবে, নিজেকে ভালো রাখতে লাগবে, নিজেকে ভালো খেতে লাগবে, নিজেকে ভালো সাজতে লাগবে। এই যে নিজের ভালো যে চায়, সে কি কখনো অন্যকে সুখী করতে পারে? অসম্ভব। আমার বান্টি ভাইও ভালো না, এখন ভালো আছে কারণ ওই যে সব ধরনের যেটা হয় একদম বাচ্চা ছেলের সব ধরনের চাহিদা মেটানো হচ্ছে, সেজন্য সে ভালো আছে। কিন্তু অরিজিনালি আমাদের বান্টি ভাইয়েরও চোখ মুখ সব খুলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ যে সে কারো হবে না, যার মধ্যে চুরি বিদ্যা আছে, যে টাকা চুরি করতে পারে। অবশ্যই স্বামীর টাকা হলো, এইভাবে যখন কেউ চুরি করে, চুরি না ডাকাতি বলবো, টিচারের নাম নিয়ে, হ্যান নাম নিয়ে, তার নাম নিয়ে, শ্বশুরকে ঠকিয়েছে, শ্বশুর বাড়িকে ঠকিয়েছে, সব কিছু ঠকিয়েছে। যদি অনেস্টলি বেরিয়ে আসলে আমি কিছু বলতাম, না হলে কিন্তু অনেস্টলি বেরিয়ে আসেনি। তারপর তো এখন শোনা যাচ্ছে আরো কিছু রোমাঞ্চকর কাহিনী। আমি সেই কাহিনীগুলি নিয়ে এত কথা বলতে চাই না, কারণ আমি প্রচন্ডভাবে ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি। রোমাঞ্চকর কাহিনীটা আমি অনেকদিন আগেই শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি বলেছি না, কোনো কথা ভিডিওতে আগে বলার আগে আমি এটা প্রুফ রাখতে চাই না। আমি তো বলিনি, তমুক বলেছে তার জন্য আমি বলেছি, অমুকের ভিডিওটা থেকে, এর জন্য। হ্যাঁ, সে যদি ভিডিওটা করে, এই ভিডিওতে কিছু বলে, যেমন গয়না নিয়ে সে একটা ক্যাশ মেমো দেখিয়েছিল, ক্যাশ মেমো বলছে বাবা দিয়েছে, বাবার তো পুরো দেখাতে পারেনি, তো সেখানে শ্বশুরবাড়ির গয়না আছে। তো স্ত্রী ধন বলে একটা কথা আছে মার্কেটে, কিন্তু স্ত্রী ধন মানে হচ্ছে বাপের বাড়ির দেওয়া গয়নাটুকুন, নট শ্বশুর বাড়ির থেকে দেওয়া গয়না। কখনোই স্ত্রী ধন হতে পারে না। যদি না শাশুড়ি একদম বলে দেয় তোমাকে এটা সারা জীবনের জন্য দিয়ে দিলাম, আমার আর দরকার নেই, তাও হয় না, সেটাও হয় না। সেটাও একটা নিয়ম আছে, বাপের বাড়ির দেওয়ার ফার্নিচার, বাপের বাড়ির দেওয়ার গয়না। তারপরে এখানে তো প্রশ্ন হচ্ছে, এখানে পরকীয়া ইনফিডিলিটি কেস, সেখানে যে খুশি হয়ে অ্যালিমনি না গো। আর বাচ্চা কখনোই, এটা সবাই অনেকে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, কোনো বাচ্চা কখনো সিঙ্গলি পয়দা হয় না। সারোগেসি করে হলেও সিঙ্গলি হবে না, IVF করে করলেও সিঙ্গেল হবে না। এই যে করণ জোহর যে দুটো বাচ্চাকে নিয়েছে, সেটাও সিঙ্গলি হবে না। কোনো দিকে কোনো বাচ্চা সিঙ্গেলে হয় না। দুটো মেল অ্যান্ড ফিমেল ইন্টারাকশন না হলে কোনো দিনই বাচ্চা হবে না। সেটা নিজে যদি বউ না থাকে, অন্য স্ত্রীরও কিছু এনে তারপরে এটাকে ফিউজ করানোর পরে একটা এই এমব্রায়ো বলো, জাইগোট বলো, যেই নামই ডাকো না কেন, একটা সৃষ্টি হয়। তাহলে আমার বাচ্চা আমি বড় করেছি, ন্যাপির খরচ, দুধের খরচ, সেরিল্যাকের খরচ কে দিয়েছিল? এই হাই প্রোফাইল লাইফস্টাইল কে দিয়েছিল? টিফিন বক্স, ওয়াটার বোতল কে দিয়েছিল? ঘুম তুকুটে ডাবের জল খাওয়ার টাকাটা কে দিয়েছিল? কে দিল অথরিটি? কাউকে দিতে লাগে না অথরিটি। পাবলিকলি যখন কোনো পাপ কাজ করে, তখন পাবলিকলি ধুলাইটাও পাবলিকলি হয়। কোনো মানুষ যদি এই বাজারে গিয়ে চুরি করে, ছোট ধরা পড়ে, তখন বাজারের সমস্ত লোক মিলে পিটাই করে। ঠিক কোনো চোর যদি কোনো বাড়িতে করে, বাড়ির লোকরা মিলে পিটাই করে। এই পাবলিকলি কোনো কাজ করে, সেটা কিন্তু পাবলিকলি ধোলাই হবে, পাবলিকলি কিছু করা হবে, এটা বুঝতে লাগবে। কে দিল, কে করলো অধিকার, মানে চিৎকার করে প্রশ্ন করা হয়। সত্যি কথা মানতে লাগবে, এত কিছু হয়ে যাওয়ার পর, এত জায়গার থেকে ধরা পড়ার পরও কি করে জোর গলায় বিভিন্ন রকম ভাবে কথাগুলি বলে যাচ্ছে। এটা কি বলা হয় বুকের পাটা না থাকলে কি আর এত বড় কাজগুলি করতে পারে? একের পর এক এত বড় বড় কাজ মা বাবার নাক কেটে একদম মিট্টিতে মিশিয়ে দিয়েছে। আবার সম্মান, একটা মেয়ে শুধু সম্মান চায়, সম্মান করার জন্য, সম্মান পাওয়ার জন্য সম্মানিত হতে লাগে। বাচ্চাটাকে ভালোবাসতে হয় না, বাচ্চার মাটাকে ভালোবাসতে হয়। কারণ বাচ্চার বাচ্চাটাকে বাচ্চার মার থেকে পেয়েছি, তাহলে বাচ্চার থেকে বেশি বাচ্চার মাকে ভালোবাসে। মানে ও শুধু ওরটা দেখে, শুধুমাত্র ওর সুখ, ওর লালসা, ওর সব, ও তো সব সুখ ছিলই, কাজের লোক ছিল, বাচ্চাটা ঘরের সঙ্গে সব সুখ ছিল, তাও না, ওর চাহিদাটা, সব রকম চাহিদাটা এতটাই বেশি।
আরো অনেক খবর মার্কেটে বেরিয়ে আসছে একের পর এক। তোমরা শুনেছ, আমিও শুনেছি। আরো খবর, শুধু একজন না, আরো কতজন, কত পুরুষ বেরিয়ে আসবে। কে ছিল চরিত্র খারাপ, কে ছিল মাতাল, কার চরিত্র খারাপ ছিল, দিনের পর দিন চরিত্রহীন মাতাল কিনে সংসার করতে হয়েছে, তাই না? তাই তো সামনের গেটে তালা, পিছনের গেটে তালা, সামনের গেটে তালা, পিছনের গেটে তালা। डर लगता बाबा, डर लगता। चलो बाय।